আসতে চলেছে একেন বাবুর পরের ওয়েব সিরিজ পুরোপুরি একেন। বাঙালির চিরদিনের পছন্দের জায়গা পুরীতে দেখা যাবে একেন বাবুকে রহস্য সমাধান করতে। সেই ওয়েব সিরিজেরই কিছু ঝলক উন্মোচন হয়ে গেল মিডিয়ার জন্য। এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন অনির্বাণ চক্রবর্তী, সুহদ্র মুখোপাধ্যায়, সোমক, রাহুল ও রাজনন্দিনী। ট্রেলারে দেখা গেল কিভাবে পুরী ভ্রমণে গিয়ে একেনবাবু দেখা হয় তার এক মামার সাথে এবং কিভাবে একেনবাবু জড়িয়ে পড়ে এক সিরিয়াল কিলার ধরার অভিযানে। আজকে এটা রিলিজ হবে আর কিছুদিনের মধ্যে, সেসবের ডিটেলস আমি আরো কিছুক্ষণ বাদে বলতে থাকবো। কিন্তু আপাতত জানাই যে ইয়েস, আপনারা সকলে আজকে একটা এক্সক্লুসিভ প্রিভিউ দেখতে চলেছেন পুরোপুরি একেন, অর্থাৎ একেন বাবুর 8th সিজন যেটা আছে হইচইতে, সেখানে আসবে। সেই ট্রেলারটার একটা এক্সক্লুসিভ প্রিভিউ আজকে দেখতে পারবেন। তাই না আপনাদের সকলকে একটাই অনুরোধ যে ট্রেলারটা যখন চলবে আপনারা প্লিজ এটার রেকর্ডিং বা কোনো নানান জায়গা পেরিয়ে এবার চলে যাচ্ছেন পুরীর সমুদ্রের ধারে। এবং ইয়েস, দ্য থ্রি মাস্কিটিয়ার্স আর ব্যাক। একেন বাবু, বাপি, প্রমথ, তাদের জন্য তো অবশ্যই একটা জোরে হাততালি হবেই। এবং তার সঙ্গে আরো জাঁকজমক জুড়ছে উইথ রাজনন্দিনী পাল এন্ড রাহুল অরুণোদয় ব্যানার্জি জয়নিং দ্য স্টারকাস্ট। সবার হাতে ক্যামেরা, বাট একটু হাততালি হলে ভালো লাগে। যাদেরকে ছাড়া এটা হয় না, সম্ভব হবে না, দ্য রাইটার্স কোয়েল শ্রীজিৎ এন্ড পদ্মনাভ দাশগুপ্ত, আজকে তারা এখানে উপস্থিত হয়ে উঠতে পারেননি, তো তাদের জন্য একটা জোরে হাততালি। এন্ড অফকোর্স দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ জয়দীপ মুখার্জি, উনি কিছু কাজের সূত্রে আজকে আসতে পারছেন না, বাট উই অল মিস হিম ওভার হিয়ার এন্ড we will soon see him over here with all of us. এন্ড বেশি দেরি না করে এবার আমি ডেকে নিই our favorite, যাকে দেখতে প্রচুর মানুষ পাগল। অনেক বছর ধরে তিনি আমাদেরকে হাসিয়েছেন, কানানি খুব একটা, বেশিরভাগই হাসিয়েছেন আর বড্ড খিদে পাইয়েছেন। তো with a big round of applause please welcome অনির্বাণ চক্রবর্তী আকা একেন বাবু। অফকোর্স একেন বাবু বাপি আর প্রমথ ছাড়া তো সম্ভব হয় না, তাই জন্য অবশ্যই জোরে হাততালি হয়ে যাক সোমক ঘোষ এন্ড সুহদ্র মুখোপাধ্যায়ের জন্য, বাপি আর প্রমথ। And yes, as I mentioned, এবার জয়েন করছেন রাজনন্দিনী পল এবং রাহুল। সরি, কি করবো, তোমার নামটা তো একটু ফাম্বল হয়ে যাবে। প্লিজ ওয়েলকাম রাজনন্দিনী পল এন্ড রাহুল অরুণোদয় ব্যানার্জি। থ্যাংক ইউ। নাও ওভার টু ইউ। এরকম একটা এখানে ট্রেলার লঞ্চ হচ্ছে, যেখানে জয়দীপদা উপস্থিত থাকতে পারছেন একটা শুটিং এর জন্য, আমাদের বাইরে কলকাতার বাইরে রয়েছেন। এবং পদ্মনাভ আমাদের যে রাইটার, সেও নেই, ও অসুস্থ, সেই কারণেও আসতে পারেনি। হ্যাঁ, এবং পদ্ম এখানে অভিনয় করেছে এইবারটায়, সেটা একটা সারপ্রাইজ তোমাদের জন্য। সারপ্রাইজ আর রইল না, বলে দিলাম। তো এইরকম এইটা একটা ঘটনা। আর একেন বাবুকে যে কারণে দর্শকরা এত পছন্দ করেন, যে একটা রহস্য তো আছে, তার সাথে একেন বাবুর যে পাগলামি, সেই পাগলামি ভরপুর মাত্রায় আছে। এবং একেন বাবুকে একটা নতুন কিছু আমরা একটা করতে দেখবো এবারে, যেটা আগে কখনো দেখিনি। আমি নিজে শুনে খুব এক্সাইটেড ছিলাম, করেও খুব এক্সাইটেড হয়েছি। আমার ধারণা যে তোমাদের দেখে খুব মজা পাবে। তো একেন বাবুর খাওয়ানি, হ্যানহ্যানানি, অন্যদের বিরক্ত করা, এই সব কিছু আছে। পুরীতে গেছে, নতুন ল্যাঙ্গুয়েজ ট্রাই করার চেষ্টা করে, খাবার চেষ্টা করে, সেগুলো সব আছে। সেগুলো নিয়ে যা যা ঘটে, অদ্ভুত ঘটনা। এবং আমরা তিনজন তো থাকি সবসময়, এছাড়া একটা বিরাট বড় কাস্ট, যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র রাহুল করছে, একটা রাজনন্দিনী করছে। আমার মনে হয় আমরা তো বলি সবসময় একই কথা, ওরাও বলবে, কিন্তু তার থেকে ওরা এই টিমের মধ্যে পড়ে ওদের কিরকম অবস্থা হয়েছিল, বোধ শুটিং এবং শুটিং এর বাইরে, সেটা একটু যদি বলে। ওকেও বলতে হবে। আমার দারুণ লেগেছে। আমি অনির্বাণদার সাথে, সুহদ্রর সাথেও কাজ করেছি, সোমকের সাথে এই প্রথম ক্যামেরার সামনে কাজ করলাম। এটা দারুণ মজার টিম। খুব ভালো লেগেছে। আমি অনির্বাণদার সাথে আগেও কাজ করেছি, কিন্তু যখন আমরা ওইখানে কাজ করেছি আর এখানে তুমি অনেকটাই আলাদা। খুব ভালো লেগেছে কাজ করে। জয়দীপ স্যারের সাথে ওটা আমার প্রথম কাজ। আমার এত প্রিয় অভিনেতাদের সাথে আমি কাজ করার সুযোগ পেলাম, খুব মজা হয়েছে। আমি অনির্বাণদার যেই জিনিসটার কথা বলছি সেটা আমিও করেছি, তো একই জিনিস করেছি আমরা দুজনে। দারুণ মজা হয়েছে আমার সেটা করতে।
আশা করি সবার শোটা খুব ভালো লাগবে। এবং রাজনন্দিনীর একটা জিনিস দেখে আমি খুব মানে আমার খুব ভালো লেগেছিল, মানে সেটা হচ্ছে যে এখন আমরা প্রায়ই এটা করি না, সেটা হচ্ছে যে যখন আমাদের শুটিং থাকে না আমরা ফ্লোরে যাই না, ওকে আমি দেখেছি যে ওর যখন শুটিং নেই ও আইদার বোর হচ্ছিল না কি যেন কাহিনী না, ও কিন্তু শুটিং ফ্লোরে ওর শুট না থাকলেও আমি তোমাদের দেখবো বলে থাকতে হ্যাঁ তাদেরকে বলেছে, ওইটাই বলেছিল, আমি বিশ্বাস করলাম এখন যে সেটাই সত্যি। হ্যাঁ, কারণ তোমরা নিজেরা এত ইম্প্রোভাইজ করো আর এত ভালোভাবে মজা করে শুট করে জয়দীপ স্যার এবং তোমরা তিনজনের, রাহুল দা, সবাই এত ভালোভাবে শুটটা করে, এত ভালোবেসে শুটটা করে। সত্যি আমি তোমার থেকে তো অনেক কিছু শিখেইছি, আগেও এখনো শিখি। সো আই থিঙ্ক ইট ওয়াজ আ মাস্টার ক্লাস ফর মি। আমার প্রত্যেকদিন খুবই অল্প অল্প কাজ থাকতো, কিন্তু আমি প্রতিদিনই সেটে থাকতাম আর আমি এদের সাথে ফেরার চেষ্টা করতাম, জাস্ট সো দ্যাট আই ক্যান সি দ্য ম্যাজিক বিহাইন্ড দ্য সিনস। এবার আমার সাথে মোটামুটি যা বলার সিরিজ সম্বন্ধে অনির্বাণদা, রাহুলদা সবাই বলে দিল, রাজনন্দিনী সবাই বলে দিল। যেটা আমি বলতে পারবো না, কিছু গ্লিম্স দিচ্ছি যে আমাদের একটা গল্প চলে প্রথম একেন থেকে। সেই একেনটা মানে সেই একেন প্রথম যে আমরা দার্জিলিং একেন করেছিলাম, তারপর থেকে গল্পটা আস্তে আস্তে প্রতিটা সিরিজ, প্রতিটা সিনেমার সাথে সাথে গ্রো করেছে। ওটারও 8টা সিজন হয়ে গেছে। সেটা কি জিজ্ঞেস করবেন না কেউ, এখানে বলা যাবে না। হ্যাঁ, মানে সেটা পশ্চিমবঙ্গের ওটিটিতে রিলিজ করা যাবে না, একদমই তাই। তো কিন্তু মজাটা হচ্ছে এইবারে, তো বেসিক্যালি আমি পুরী প্রায় 15 বছর পরে গেলাম, কম করে, তার বেশি তো কম না। তো আমার পুরীর কোনো ভিজুয়ালস মাথায় ছিল না। তো এইবার যখন আমি পুরীতে গেছি, পুরী থেকে আমি ভেবেছিলাম যে এখানে আমাদের এমনি প্রচুর সিনস থাকে, বিশেষ করে আমাদের তিনজনের প্রায় সব কটা সিনসেই আমরা থাকি, এবং সেখানে গিয়ে সবসময় সুযোগ পাওয়া যায় না। যেমন আমরা রাজস্থানে গেছি, সুযোগ পাইনি, প্রচন্ড টাফ শিডিউল ছিল, কোনো জায়গাতে সেরকমভাবে পাওয়া যায় না। কিন্তু পুরীতে আমি জানি না কেন আমার খুব মজা হয়েছে এবারে। আমরা সেরকমভাবে যে পেয়েছি তা নয়, কিন্তু আমরা ওই যেহেতু জয়দীপদা আমরা আগে শেষ করে দেবেই শুটিং, কোনো চাপ থাকে না, একটা সময় পরে একদিন রাতে আমরা সবাই মিলে, আমার মানে যা টোটাল কাস্ট যারা ছিল সবাই মিলে আমরা জয়দীপদার ঘরে বসে আড্ডা মারি। ওই দিনটা খুব কাছের হয়ে থাকবে আমার কাছে, আমার মনে হয় বাকি সবার কাছে থাকবে। অনির্বাণদা শুধু তাড়াতাড়ি চলে গেছিল, 10টা বাজলে আর জেগে থাকবে না। তো সেইটা খুব মজা হয়েছে। তো এই একেনটা আমার কাছে খুব কাছের হয়ে থাকবে, কারণ আমি প্রায় 15 থেকে 20 বছর পরে পুরী গেলাম, এবং পুরীতে গিয়ে একেন হচ্ছে, সে থেকে মানে ভালো আর কিছু হতে পারে না। আমি 3টে কথা বলবো, সবটাই অনেক কি বলে ফেলেছি, আমরা একটু র্যাপ করার জন্য। নাম্বার 1 ইজ, প্রত্যেকবার যখন একেন হয়, যেটা অনির্বাণদা বলছিল যে আমরা একটা ইভেন সুমুদ্র বলছে, আমরা একটা আড্ডা মারার সুযোগ পাই। আমি আমাদের তিনজনের কথা বলছি। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একেন যখনই হয়, বিভিন্ন শিল্পী যাদেরকে এতদিন স্ক্রিনে দেখেছি বা যাদেরকে একটু দূর থেকে দেখেছি, তাদের সঙ্গে কাজ করা যায়। রাহুলদার সাথে কাজ করা যায়, রাজনন্দিনী হাই বলে, মানে আনবিলিভেবল। আমরা অনেক কথা বলি, অনেক গল্প করি, সরি, হ্যাঁ, জাস্ট কিডিং। বাট মোদ্দা কথা হচ্ছে যে অনেকের সাথে দেখা হয়, অনেকের সাথে কাজ হয়, এবং সবচেয়ে বড় ব্যাপার, মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমার মনে হয়, যে আমি অনেক কিছু শিখতে পারি। কারণ এই যে এই ভদ্রলোকের কাছে যদি একবার আসি, আই এম সো থ্যাঙ্কফুল যে অনির্বাণ চক্রবর্তীর নাম্বারটা আমার কাছে আছে সেভ করা। উনি এখনো আমার সাথে কথা বলেন, আমরা মিট করি। কারণ যে লেভেলে ভদ্রলোক উঠছে, হ্যাঁ, প্রত্যেক মাসে 3টে করে ছবি, এরপরে আর হাতের বাইরে চলে যাবে, তো তখন যাতে আমার মতো মানুষের ফোন টোন উনি তোলেন, এই ব্যবস্থাটা আমি করে রেখেছি। সো থ্যাংক ইউ ফর গিভিং মি দ্যাট প্লেস ইন ইওর লাইফ। আমি যদি নাম্বার চেঞ্জ করি আমি জানাবো না। সো দ্যাটস ইট, লার্নিং অপরচুনিটি, এবং সত্যি একটা মজা হয়, প্রচন্ড মজা, একটা ছুটি হয়, কিন্তু সেই ছুটির মধ্যেও ব্যস্ততা থাকে। এই যে আইরনিটা বা এই যে ডাইকটমিটা, এইটাই হচ্ছে এখানের মজা। থ্যাংক ইউ। পুরীতে একেন কতটা এনজয় করলে শুটিং? এনজয় দেখো, বলবার জন্য সত্যি এনজয়। আমাদের তো শুটিং করতে গিয়ে কোনো ভুগার কোনো স্কোপ থাকে না, আর বিভৎস গরম ছিল তখন, মানে ঘেমে নিয়ে একসাথে, মানে আমি প্রত্যেকদিন চিন্তা হতো পরের দিনকে কী করে আউটডোর শ্যুট করবো। আর আমাদের তো লোকেশনও শিফট করতে হবে, মানে একই জায়গায় যে সারাদিন, হ্যাঁ, কোণার্কে যেদিন গেছি খুব গরম, যেদিনকে বিচে শ্যুট করেছি খুব গরম। এবার এমনিতে পুরো ইউনিটটা খুব মজার, এবং সবার সাথে সবার খুব ভালো সম্পর্ক ছিল বলে এমনি শুটিং খুব মজা করে হয়েছে। কিন্তু ওই ওয়েদার কন্ডিশনসটা একটু টু মাচ।
গল্পটা নিয়ে দর্শকদের জন্য গল্পটা নিয়ে কিচ্ছু বলবো না, তার কারণ এটা রহস্য গল্প। কি ঘটছে আমরা ট্রেলারে একটু আভাস পেলাম, যেদিনকে দর্শকরা দেখতে পাবেন সেদিনকে বুঝতে পারবেন যে মোটামুটি কী নিয়ে। এবার এটুকু বলতে পারি যে একেনবাবু যেমন হয় যে প্রত্যেকবারই কোনো জায়গায় ঘুরতে যান, ওনার কাজ করার কোনো মনোযোগ নেই, উনি চান না কোনো কেস সলভ করতে, জোর করে ওকে ঠেলা হয়। এবার এখানেও ওরকম ওকে অ্যাকচুয়ালি এবারে ওকে খাবারের লোক দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, কিছু উড়িয়া কুইজিন উনি খাবেন এই আনন্দে উনি গেছিলেন, কিন্তু উনি জানতেন না যে ওনাকে অ্যাকচুয়ালি একটা কেসের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে গিয়ে একটা কেসের মধ্যে উনি ইনভলভ হন এবং অবভিয়াসলি যেটা গল্প হয় যে ডিটেকটিভরা তো হেরে ফেরে না, তারা সলভ করে ফেরে, তো সেটাই হয়েছে। ওখানে কি আপনি এবারে যে পুরোপুরি একেন এটাতে কি একটা নতুন ঝলক বা একটা নতুন অবতারতা যে সেটা কি কোনোভাবে নাচের কোনো সিকোয়েন্স যদিও ঝলক দেখে মনে হলো? হ্যাঁ, এবার হ্যাঁ কথা বলি। অ্যাকচুয়ালি কি হয়, এটা ফ্যাক্ট যে পুরীর কাছে একটা জায়গায় বিচে ডান্স ফেস্টিভ্যাল হয়, ক্লাসিক্যাল ডান্স। এখানেও সেরকমই একটা ঘটনা আছে, যেখানে একটা ক্লাসিক্যাল ডান্সের ফেস্টিভ্যাল চলছে, যে সময় উনি গিয়ে উপস্থিত হন এবং ঘটনাটা সেখানে ঘিরে হয়। তার আগেই শুরু হয় অ্যাকচুয়ালি, ওখানেও তার রেশ গিয়ে পৌঁছয় এবং একেনবাবু সেই জায়গাতে গিয়ে পৌঁছন এবং ওনার তো সমস্ত বিষয়ে প্রচণ্ড আগ্রহ, যেখানে যা হয় উনি সব তার মধ্যে পার্টিসিপেট করেন, নাচারও একটু চেষ্টা করেছে। আপনি নিজে কতটা ওড়িয়া ভাষা শিখতে পারলেন? পারি, মানে আমার কি বলতো, এর জন্য সময় দিতে হবে। তো আমি যেটুকু সময় গেছিলাম, আমরা গেছিলাম সবাই শ্যুট করতে, সেইটুকু সময়ের মধ্যে মানে এত তাড়াহুড়ো থাকে শ্যুট করার, বাকি কিছুই মানে যেটুকু স্ক্রিপ্টে বলা আছে তার বাইরে আমরা কোনো কিছু করবার কোনো স্কোপ পাই না। স্কোপ পেলে আমি আরও ঘুরতাম, স্কোপ পেলে আরও খেতাম, স্কোপ পেলে মানে উড়িয়া কুইজিন আরও অনেক কিছু ট্রাই করতাম বা হয়তো ভাষাও শিখবার চেষ্টা করতাম, কিন্তু সুযোগ হয়। রাজনন্দিনীর সাথে তো এবার রাজনন্দিনী প্রথমবার একেন সিরিজে জয়েন করলো, কেমন লাগে? না দেখো, ও যেটা সুভদ্র আর আমার যেতে যেতে ডিসকাশন হচ্ছিল, ট্রেনে করে যাচ্ছিলাম, ও 15 বছর পর তুমি আমি বছরে 2 বার যাওয়া। হ্যাঁ, আমি হচ্ছে সেই বাঙালি, কারণ অনেক বিষয় থাকে, আমার খুব সমুদ্র ভালো লাগে, একটা পুজো দেওয়ার ব্যাপার আছে, ফ্যামিলির একটা আছে, এইসব কিছু আছে। যেমন আমরা শুটিং যখন করেছি তার 1.5 মাসের মধ্যেই আমি আবার পুরী গেছি, কিন্তু পুরী কোনোদিন শুট করতে যাই। তোমার শুটের পরে গেছিলি আবার? হ্যাঁ, 1.5 মাস পরে আবার গেলাম, ওই ফ্যামিলির যেটা বললাম, বাড়ির একটা পুজোর ব্যাপার আছে। তো পুরীতে কোনোদিন শুটিং করতে নেই, কাজ করতে কোনোদিন যাই। এই জীবনে আমি এইটুকু জানি যে পুরী মানে হলিডে, এমনকি পুরীর হলিডে হোমের স্মৃতিও আমাদের আছে, কিন্তু পুরী যে একটা কর্মক্ষেত্র হতে পারে সেটা আমি কোনোদিন এর আগে ভাবিনি। তাই এমন অনেক জায়গায় যাওয়া হয় যেগুলো নর্মাল ট্যুরিস্ট হিসেবে যাওয়া হয় না, সেই জায়গাগুলো আমি রিভিল করবো না অবশ্যই, কিন্তু এবং সেখানে কিছু জায়গায় দাঁড়িয়ে আমরা কিছু কিছু শট দিয়েছি বা কিছু কিছু জায়গায় অভিনয় করেছি যেগুলো সাধারণভাবে যাওয়া হয় না, তো সেইটা খুব মজা হয়েছে। বিশেষ করে কিছু সমুদ্রের পার যেগুলো টুরিস্ট স্পটের মধ্যে পড়ে না, আমাদের রাস্তায় যে মানে ব্রেকির সময় জয়দীপদা বা যারা লোকেশন টিম ছিল তারা খুঁজে বার করেছে। কিছু কিছু জায়গা যেগুলো আমি বলতে পারবো না, কিন্তু মানে দেখতে পাবেন না আলটিমেটলি সিরিজে, কিছু কিছু জায়গা যেমন খুবই সুন্দর, বিশেষ করে এই রাস্তাটা যেই একটা লম্বা রাস্তা পাশ দিয়ে পুরো সোজা সমুদ্র গেছে, তো ওইগুলো আমি আগে দেখিনি। এমনি আমি পুরীতে বহু বছর পরে যাচ্ছি, সেটাই যেমন বললাম। তো মানে একটা জিনিস যেটা হয়েছে, মানে আমার লাস্ট যে স্মৃতি রয়েছে পুরীর, তার সাথে এবারে পুরী আমি মেলাতে পারিনি, কারণ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো আমার কাছে পুরীটা একটা নতুনভাবেই আবার এক্সপ্লোর করার জায়গা হলো এই শুটিংয়ের মাধ্যমে, তো সেটা খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে একটা কথা আমরা বলি, সমুদ্রের ধারে গেলে বাঙালিরা বলেই থাকে সমুদ্র না যা কিছু নেয় আবার ফিরিয়ে দেয়, এরকম একটা বলেই থাকে। এরকম কোন জিনিসটা তোমরা জীবনের সঙ্গে সমুদ্রকে দিয়ে দিতে চাও যেন আর ফেরত চাও না? 2020 না, অ্যাগ্রিড আমি ওর সাথে, কিন্তু আমি খুব একটা মানে আমার সমুদ্রের এক্সপিরিয়েন্সটা আলাদা। আমি ওই দেওয়া ফিরিয়ে দেওয়া নেওয়ার ব্যাপারটা অতটা নয়। আমার মনে হয় সমুদ্র সারাক্ষণ পাল্টাচ্ছে, যেটা জীবনের সত্যি। সমুদ্রের কাছে গেলে আমি ওটা বুঝতে পারি যে এই যে পরিবর্তনটা এবার চেঞ্জ ইজ দি অনলি কনস্ট্যান্ট, এবং সেই জিনিসটা বারবার হচ্ছে। প্রত্যেকটা ঢেউ আলাদা, প্রত্যেকটা তরঙ্গ আলাদা, এবং সে চলেই যাচ্ছে। বোধহয় একটা কি ইট ইজ লাইক লাইফ ফর যে ইটস কনস্ট্যান্টলি চেঞ্জিং বারবার। এবং আমাদেরও সমুদ্র থেকে যেটা আমি শিখি সেটা হচ্ছে যে বারবার চেষ্টা করি, বারবার গিয়ে তোমাকে সৈকতে ধাক্কা মারতে হবে, তবে যদি কিছু হয়।
আমার কাছে সমুদ্র এবার যেহেতু এখানে এটা নিয়ে 10 নম্বর এখানে হচ্ছে এবং মানে 10 নম্বর বারে দাঁড়িয়ে তো এখন তো এখানকে যদি বলা হয় সে কি করতে পারে, তার ভুলভাল বাংলাগুলো সবই তোমাদের জানা হয়েছে। এখন কি আর নতুন করে তোমাদের চরিত্রগুলো অবাক হয় ওর বাংলাগুলো শুনে? না মনে হয় এখন যেটা না, এখন আমার মনে হয় না বললে অবাক হবে, এটা ও বলতে পারে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে রিয়াকশনটা আরো বেটার হয়, আমার চরিত্রটা চেনার তো আর কোনো জায়গা থাকে না। এমনি বেসিক একটা চরিত্র আমরা 4 বার করে ফেলেছি, এই নিয়ে 5 বার করে ফেলি সিনেমা ধরে যদি বলি। সেখানে চরিত্রটা আউটলাইন সম্বন্ধে তো আইডিয়া আমাদের 3 জনেরই মোটামুটি হয়ে গেছে। এবার যেটা হয় সেটা হচ্ছে যে আমরা এই 5টা কাজ করার সাথে সাথে আমাদের পার্সোনাল বন্ডিং অনেকটা বেটার হয়েছে। প্রতিটা কাজের সাথে সাথে আমরা একে অপরকে বেটার জেনেছি, যেমন চরিত্রটাও জানছিলাম, একে অপরকেও সেরকমভাবেই সাথে সাথে জানছিলাম। এবং সেটা পারফরমেন্সে গিয়ে ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি অনেকটা হেল্প করে, কারণ কোনো ওই ফিল্টার থাকে না। মানে আমি যদি কোনো ভুল করি সেই ভুলটা সামনের লোকটা ঠিক করে নিতে পারে, তো এই জায়গাগুলো অনেক ব্লার হয়ে যায়। আমার মনে হয় প্রতিটা কাজের সাথে পারফরমেন্স বেটার হওয়ার স্কোপ থাকে, সেটা আমরা কতটা করতে পেরেছি জানি না, পেরেছি। এবং মানে এখন একেন বাবু অনেকটা সেই থাকে না, প্রত্যেকটা পরিবারে একজন বড় মামা থাকে যিনি মাঝে মাঝে আসেন ছুটিতে, অন্তত আগে আসতেন, এখন তো জয়েন্ট ফ্যামিলি খুব একটা দেখা যায় না। আমার একজন বড় মামা ছিলেন যে গরমের ছুটিতে এখন আমাদের বাড়িতে আসতেন, বাড়িতে এলে একটা হুলস্থুল পড়ে যেত। উনি এলে যেরকম একটা উৎসব, তেমনি আমার দিদা বলছে আবার এসছে, এই করবে তাই করবে তাই করবে, এসে একটা ঝড়ের মতো আসতেন, এসে আবার চলে যেতেন। তো আমার জীবনে এখানে অনেকটা সেরকম, কিন্তু একজন বড় মামার মতো আসেন, এসে আমরা খুব মজা করি, করে আবার তিনি চলে যান, আবার পরের বছর ফিরে আসেন। এই বিষয় এখানে তোমার চরিত্রটা কি এবং এই চরিত্র থেকে তুমি কি পেলে? চরিত্র কি আমি সেটাও বলবো না, সেটার জন্য সবাইকে ট্রেলার দেখতে হবে। কি পেলাম, ডেফিনেটলি অনেক কিছু পেলাম। আমি জয়দীপ স্যারের সাথে কাজ করার সুযোগ পেলাম, অনির্বাণ দার সাথে একেনের সাথে কাজ করার সুযোগ পেলাম, রাহুল দা, সুহত্র, সমক দা, এদের সবার সাথে আমি স্ক্রিন শেয়ার করলাম, পদ্ম স্যারের লেখা একটা কাজ করার সুযোগ পেলাম। তো পাওনা আমার অনেক কিছু এখান থেকে। হ্যাঁ, মানে আমি তোমাকে বলছি লার্নিং থেকে লার্নিং প্রত্যেকটা প্রজেক্ট দ্যাট আই ডু, আমি বরাবরই আই হ্যাভ ওয়ার্ক উইথ সিনিয়র্স, মানে মোটামুটি মানে যারা স্টার, যেরকম অনির্বাণ দা এখানে, বা আমি হইচইও আগে যে শোজগুলো করেছি সেগুলোতে আমার অন্য ছবির কাজ হোক, আমি অনেক সিনিয়রদের সাথে কাজ করার সুযোগ পাই, তাদেরকে বিহাইন্ড দ্য ক্যামেরা তারা টেকনিক্যালি কীভাবে অপারেট করে সেটা দেখার সুযোগ পাই। আর অনির্বাণ দার ক্ষেত্রে এটাই বলবো যে একেন তো অনেকগুলো সিজন হয়ে গেল, কিন্তু তাও একেন কীভাবে এন্টারটেনিং, বেশি ছাড়া কম না, কীভাবে সেই ম্যাজিকটাকে এখন অনির্বাণদা মানে বাঁচিয়ে রেখেছে, মানে দ্যাট ইজ অনেস্টলি স্ক্রিপ্টের বাইরে গিয়ে অনির্বাণদা অনেক কিছু বলেন, অনেক কিছু করেন, অ্যান্ড দ্যাটস জাস্ট মানে ইটস হিলেরিয়াস। আমি অনেকবার এরকম হয়েছে যে আমি শর্টেও হেঁটে ফেলেছি। তো অনির্বাণদার মাঝে মধ্যে অনির্বাণদার মুখটা দেখলেই আমার হাসি পেয়ে যেত, আমার ঋত্বিকদার সাথে পাঠ করতে গিয়েও হয়েছিল। সো অনেস্টলি মানে এইগুলো থেকেই আমার অজান্তে আমি অনেক কিছু শিখছি, যেটা আই এম 100% শিওর, মানে এটা আমার কাছে অ্যাজ অ্যান অ্যাক্টর খুব ফুলফিলিং একটা এক্সপিরিয়েন্স। আর অনির্বাণদার কথা বলতে যে এন্টারটেনিং অ্যাজ ওয়েল অ্যাজ একেন বাবুকে সহ্য করাটা খুব চাপের, সেটা কি মনে হলো? সেটা একেন বাবুকে সহ্য করাটা একদমই চাপের নয়। আমার মনে হয় আমাদের সবার জীবনেই এরকম একটা মানুষ আছে যাকে আমরা সবসময় বলি দূর মাথা খাস না, দূর বিরক্ত করিস না, কিন্তু তাদেরকে ছাড়া আমরা পারবো না। তারা যদি আমাদের জীবন থেকে বেরিয়ে যায় আমাদের মনে হবে সামথিং ইজ মিসিং। অ্যান্ড একেন, আই থিঙ্ক একেন ইজ ওয়ান অফ দ্য মোস্ট অডরেবল পিপল উই উইল এভার সি অন স্ক্রিন। তো অনির্বাণদা অন স্ক্রিন যেরকম, অফ স্ক্রিনও সেরকম, সারাক্ষণ ইয়ার্কি ঠাট্টার মধ্যে দিয়ে আমরা কাজ করছি। আই থিঙ্ক ইজ অনেস্টলি দ্য বেস্ট। যেমন অভিনয় করেন তেমন সকলকে সাপোর্ট দেন নিজের অভিনয় দিয়ে। আমাকে উনি অনেকবার অনেক কিছু নিয়ে গাইড করে দিয়েছেন এখানে আগের প্রজেক্টসে। আই লাভ ইট। একেন বাবু তো অনেকটা ফ্রেশ এয়ারের মতো, সেটা স্ক্রিনেই বলো বা স্ক্রিন মানে অন্যান্য চরিত্রগুলো জীবনে, যদি তোমার জীবনে বলে এরকম ফ্রেশ এয়ারকে, সেটা হতে পারে তোমার কোনো মানে রিলেটিভ হতে পারে বা তোমার কোনো স্কুলের বন্ধু হতে পারে। আমার জীবনে ফ্রেশ এয়ার বলতে দেখো ডেফিনেটলি ইট হ্যাজ টু বি মাই মাদার। সবার আগে আমার মা। মানে একসাথে থাকি বা একই বাড়িতে থাকি বলে সে আমার কাছে বোরিং একটা মানুষ তা একদমই নয়। আমার মা প্রচণ্ড এন্টারটেনিং একটা মানুষ। আর তাছাড়া আমার কাছে ফ্রেশ এয়ার ডেফিনেটলি আমার বন্ধুরা, আমার খুব কাছে একজন বান্ধবী আছে একদম ছোটোবেলা থেকে সে। আর ফ্রেশ এয়ার যদি বলতে পারো ইটস দ্য প্রজেক্টস দ্যাট আই ডু। আমি হঠাৎ করে একটা কমপ্লিটলি অন্য রক্ত মানুষের একটা মানুষ হয়ে গেলাম, অন্য নাম, অন্য জীবন।
এটা আমার কাছে ফ্রেশ। থ্যাংক ইউ। রাহুলদা, প্রথমবার একেন বাবুতে তুমি কেমন ছিল পুরো কাজের এক্সপিরিয়েন্সটা? খুবই মজার, যদিও একেনে প্রথম, কিন্তু নির্দেশক জয়দীপদা আমার বহুদিনের বন্ধু, অনির্বাণদার সাথেও কাজ করেছি, পরিচয় আছে। এবার একসাথে সবাই মিলে অনেক দিন ধরে ঘোরা হলো, পুরীতে মজা হলো, সারা রাত ধরে গান হলো। আর একেন করবার একটা এক্সাইটমেন্ট হচ্ছে, অন্য সব ছবি করি সেগুলো নিয়ে সহজের অত এক্সাইটমেন্ট থাকে না, কিন্তু একেন ইজ সামথিং উইচ ইজ সহজও দেখে এবং সহজও জানতে চাই এখানে কী ঘটতে চলেছে নেক্সট। তো এই একটা গল্প যেটাতে আমার ছেলেও এক্সাইটেড, সেটা ভেবে ভালো লাগছে। দর্শকরা যারা জানতে চাই যে তোমার চরিত্রটা কি এখানে, তাদের জন্য যদি কিছু। দেখুন, রহস্য গল্পে ডিটেকটিভ এবং তার সহকারী ছাড়া বাকিরা সবাই গল্পের অংশ, নয়তো সন্দেহভাজন। এবার আমার স্ত্রী হচ্ছে রাজনন্দিনী, যার চারপাশে প্রচুর রহস্যজনক ঘটনা ঘটছে। সেই রহস্যের জালে আমরা জড়িয়ে পড়ছি, সন্দেহের জালে জড়িয়ে পড়ছি, তারপর কি হচ্ছে তো দেখতে হবে। এবং শেষ করার আগে দর্শকদের উদ্দেশ্যে কি? দেখুন, আমরা অত্যন্ত ভালোবেসে বানিয়েছি, অত্যন্ত গরমের মধ্যে কষ্ট করে বানিয়েছি, কিন্তু আমরা কত কষ্ট পেয়েছি সেটা ভাববেন না। আপনাদের ভালো লাগবে, আপনাদের মন থেকে ভালো লাগবে। পদ্মনাভদা অসাধারণ মজার স্ক্রিপ্ট লিখেছে। অনির্বাণদা কী করতে পারে তা তো এতদিনে আপনারা বুঝেই গেছেন। তার সাথে সুভদ্র আছে, আচ্ছা সুমক, আমিও আছি ছোটোখাটো চরিত্রে, রাজনন্দিনী আছে, বিশ্বজিৎ চক্রবর্তী আছে, শঙ্কর দেবনাথ আছে। সাংঘাতিক কাস্টিং, সাংঘাতিক লোকেশন, আপনারা এনজয় করবেন। দেখুন পুরোপুরি এখানে। থ্যাংক ইউ।